প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আজকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ এহসানুল্লাহ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। অনলাইন ক্লাসে আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে ক্লাসে তোমাদের হাজির হয়েছি নতুন একটি অধ্যায় নিয়ে। আর এই নতুন অধ্যায়টি হচ্ছে রেওয়া মিল। তোমরা এখানে দেখতে পাচ্ছ রেওয়া মিল। তোমাদের বইয়ের অধ্যায় নাম্বার হচ্ছে 4, অধ্যায় নাম্বার চতুর্থ অধ্যায়ে এই রেওয়া মিল সম্পর্কিত আলোচনা আজকে শুরু হচ্ছে। আর রেওয়া মিলের এই বিষয়টা যারা তোমরা 9-10-এ ব্যবসা শিক্ষা শাখায় ছিলে তারা এটা অলরেডি পড়ে এসেছো। এরপরও আরও নতুন কিছু কীভাবে শেখানো যায়, আর ওখানে এত বিস্তারিত ছিল না, এখানে আর একটু বিস্তারিতভাবে আলোচনা আছে। সেই সম্পর্কিত আলোচনা নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকবে আশা করি। আর রেওয়া মিল কী এটা আমরা আলোচনা করব। এর আগের অধ্যায়গুলোতে আমরা আমি যে অধ্যায়গুলি পড়িয়েছি সেটা হিসাব বিজ্ঞানের পরিচিতি সম্পর্কিত বেশ কিছু আলোচনা এখানে করেছিলাম। আর রেওয়া মিল হচ্ছে হিসাব বিজ্ঞানের কোনো সুনির্দিষ্ট কোনো ধাপ নয়। এটা কেন করা হয়? এটা করা হয় হচ্ছে যে হিসাব বিজ্ঞানের যে জাবেদা করা হয়, জাবেদার পরে স্থায়ী যে হিসাবটা সেটা আমরা জানি খতিয়ান। স্থায়ী হিসাব হচ্ছে খতিয়ান, যেটাকে ইংরেজিতে বলে লেজার। এই লেজার হিসাবের শুদ্ধতা, মানে আমি যে হিসাব বিজ্ঞানের জাবেদার মাধ্যমে যে লেনদেনগুলি ঘটেছিল, এই জাবেদার মাধ্যমে যে লেনদেনগুলি আমরা খতিয়ান হিসাবভুক্ত করেছি, এই জাবেদাটা ঠিকভাবে হয়েছে কিনা, ডেবিট ক্রেডিট ঠিকভাবে হয়েছে কিনা, এই সম্পর্কিত লেনদেনগুলির হিসাবভুক্ত করে ঠিকভাবে হয়েছে কিনা, সেগুলি গাণিতিক শুদ্ধতা বিচারের জন্য, শুদ্ধতা সঠিক নিরূপণের জন্য আমরা কী করি? রেওয়া মিল প্রস্তুত করি। তো এখানে চতুর্থ স্তর বা ধাপ হল রেওয়া মিল। খতিয়ানে বিভিন্ন হিসাবের জেরের মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে রেওয়া মিল প্রস্তুত করা হয়। তবে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার পূর্বে প্রস্তুতি হিসাবে রেওয়া মিল প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা যদি প্রতিষ্ঠান ধারাবাহিক গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে রেওয়া মিল প্রস্তুত করা না হয়, তবে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করাটা কতটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তো আমি যদি আর্থিক অবস্থার যে বিবরণীটা আছে আমাদের হিসাব বিজ্ঞানের যে স্থায়ী হিসাব, যেটা সর্বশেষ ধাপ বলা হয়, ওই আর্থিক অবস্থার বিবরণী, ওই আর্থিক অবস্থার বিবরণীটা প্রস্তুত করার আগে যদি আমি রেওয়া মিলটা প্রস্তুত করে নিতে পারি, তাহলে আমার জন্য ওই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করাটা কী হবে? সহজ হবে। তো এখানে যে তালিকার মাধ্যমে খতিয়ান হিসাবের যে দুইটা পক্ষ থাকে, একটা ডেবিট পক্ষ, একটা ক্রেডিট পক্ষ, এবং জাবেদারও ডেবিট পক্ষ থাকে, ক্রেডিট পক্ষ থাকে। জাবেদার ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষগুলোকে আমরা বিভিন্ন শিরোনামের মাধ্যমে, যেমন ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, এই যে ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বিভিন্ন খরচের বেতন হিসাব, মজুরি হিসাব, এই যে বিভিন্ন খরচ সম্পর্কিত, সম্পত্তি সম্পর্কিত, দায় সম্পর্কিত বিভিন্ন এই যে খরচ, আয়, ব্যয়, সম্পত্তি, দায়, এইগুলি বিভিন্ন আলাদা আলাদা শিরোনামের মাধ্যমে আমরা কী করি? খতিয়ানের প্রতিটা আলাদা আলাদা একটা লেজার তৈরি করি, একটা হিসাব তৈরি করি। একটা কী করি? লেজারের মাধ্যমে একটা হিসাব তৈরি করি। এই হিসাবগুলোই পরে এই জেরসমূহকে নিয়ে আমরা ডেবিট এবং ক্রেডিটের জেরসমূহ সঠিকভাবে নির্ণয় করে হয়েছে কি না সেটা আমরা ওই খতিয়ান থেকে ডেবিট জের নিয়ে, ক্রেডিট জের নিয়ে, রেওয়া মিলের যে ডেবিটের টাকার ঘর এবং ক্রেডিটের টাকার ঘর সেগুলোকে বসার পর যদি দেখি যে ডেবিট এবং ক্রেডিটের টাকার পরিমাণ সমান হয়, মিলে গেছে, তাহলে ধরে নিতে পারবো প্রাথমিকভাবে যে এই রেওয়া মিল হিসাবের সঠিকতা আমরা যে জাবেদার মাধ্যমে হিসাবভুক্ত করেছি এবং খতিয়ানও তৈরি করেছি, পরবর্তী যে রেওয়া মিল তৈরি করলাম, তাহলে ধরে নিতে পারবো যে প্রাথমিকভাবে যে এটা সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের ভুল হয়ে থাকে হিসাব বিজ্ঞানে। এই ভুলগুলো সঠিকভাবে হয়তো অনেক সময় রেওয়া মিল সঠিকভাবে হয়ে গেলেও সেই ভুলগুলি চোখে ধরা পড়ে না। সেগুলি বিস্তারিত পরে আমি আলোচনা করব একটা ক্লাসে। তো এগুলি আপাতত রেওয়া মিল সম্পর্কিত কিছু আলোচনা এখানে করব। যে রেওয়া মিল তৈরির যে বেশ কিছু তোমার পদ্ধতি আছে, সেই কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলি আজকে নিয়ে তোমাদের আলোচনা করব। সেই নিয়মগুলি নিয়েই তোমাদের আজকের ক্লাসটা থাকবে আশা করি। আর সেই নিয়মগুলো সম্পর্কে আজকে তোমাদের আলোচনা করার চেষ্টা করব। তো এখানে প্রথমে যে নিয়মটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের তো রেওয়া মিলে ঘর থাকে, 5 ঘর বিশিষ্ট একটি রেওয়া মিলে ঘর থাকবে। কয় ঘর বিশিষ্ট? 5 ঘর বিশিষ্ট এরকম একটা রেওয়া মিলে ঘর থাকবে। দেখো
এই যে তারিখ থাকবে, থাকবে কি বিবরণ, থাকবে কি খতিয়ান পৃষ্ঠা, থাকবে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এগুলি তোমরা করে এসেছ। তারিখ, বিবরণ, সূত্র অথবা খতিয়ান পৃষ্ঠা। তোমাদের বই যেটা ব্যবহার করে খতিয়ান পৃষ্ঠা, এটা ব্যবহার করে এখানে অনেক সময় খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই হচ্ছে তোমার যাবে রেওয়া মিলের ঘর। এখানে যে কোনো একটা কোম্পানির নাম থাকবে, কোম্পানির নামের এদিকে আবার হয়তো তারিখ থাকবে। এখানে কি থাকবে? তারিখ। এখানে কোম্পানির নাম থাকবে, তারিখ থাকবে। তো এখানে এই যে ডেবিট দিকের যে কিছু টাকা আসবে, ক্রেডিট দিকে কিছু টাকা আসবে, এই সম্পর্কিত কিছু আলোচনা তোমাদের আমি করব। যে এখানে আমার রেওয়া মিল, এই রেওয়া মিলের ডেবিট পাশে কিছু উপাদান থাকে, যেটাকে বলা হচ্ছে যে এই ঘরটা আর কি, হ্যাঁ, ডেবিট। আর ক্রেডিট পাশে কিছু উপাদান থাকে। এখন এই ক্রেডিট উপাদান, এখন ওই যে খতিয়ানের করার পর খতিয়ানের যে শিরোনামগুলি থাকবে, যে ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, ক্রয়ের জের, এই ক্রয় হিসাবটাই একটা এখানে একটা উপাদান। বেতন হিসাব থাকতে পারে, বেতনটা এখানে একটা উপাদান। এবার ক্রয় বিক্রয় থাকতে পারে, এগুলো উপাদান। এগুলোকে আমরা উপাদান নির্দেশ করব। তো এখানে ডেবিট দিকের যেই উপাদানগুলি থাকে, যাবতীয় সম্পদ, যাবতীয় সম্পদ। তারপরে থাকে তোমার যাবতীয় ব্যয় বা ক্ষতি, ব্যয় ও ক্ষতি, অগ্রিম ব্যয়সমূহ, ব্যয় সমূহ। এগুলি আসলে এটাও কিন্তু একটা সম্পদই, মনে রাখবে, এটাও একটা সম্পদ। তারপর আর কি কি থাকে এখানে দেখো। তারপরে বকেয়া আয়সমূহ, এটাও সম্পদ, মনে রাখবে। তারপর সবার শেষে দায়ের সুদসমূহ। আর এখানে থাকবে, এখানে যদি সম্পদ, এখানে দায়সমূহ, দায় ও মূলধন। যত দায় আছে সবগুলি এখানে থাকতেছে, মূলধন থাকতেছে। যাবতীয় আয় ও লাভ, আয় ও লাভ। এখানে দেখো অগ্রিম ব্যয়সমূহ আছে, আর এখানে থাকবে অগ্রিম আয়সমূহ, অগ্রিম আয় সমূহ। এটা কিন্তু দায়, এটা এক প্রকার দায়। আর এটা যদি সম্পদ হয় অবশ্যই সেটা দায়। আর বকেয়া আয়সমূহ থাকলে এখানে এখানে বকেয়া ব্যয়সমূহ থাকবে। এখানে বকেয়া আয়সমূহ, এখানে সরি বকেয়া আয় না, এখানে বকেয়া ব্যয়সমূহ হবে, সরি, বকেয়া ব্যয়সমূহ, বকেয়া আয়, ও সরি এখানে ঠিকই আছে, বকেয়া আয়। আর বকেয়া এখানে ব্যয়, এটা সম্পদ, আর এটা দায়, ব্যয়সমূহ, এটাও একটা দায়। যেমন এখানে যদি বকেয়া আয়সমূহের কথা বলি, যেমন উপভাড়া তোমরা পড়ে এসেছো, বাড়ি ভাড়া যদি বকেয়া থাকে এগুলো আমরা বকেয়া আয়সমূহ ধরবো। আবার বকেয়া ব্যয়সমূহ থাকে, বকেয়া বেতন, বকেয়া মজুরি মনে পড়ে আসছে, এগুলি তোমরা বকেয়া, এগুলি দায়। তারপরে এখানে আসতেছে সম্পদের সুদসমূহ। তো বিনিয়োগের সুদ থাকতে পারে, ঋণের সুদ থাকলে এদিকে চলে আসবে দায়, ঋণ।
আর যদি সম্পদ থাকে বিনিয়োগের যদি সুদ থাকে তাহলে আয় সেটা ওদিকে যাবে। কারণ আমরা এখানে বলছি যে সকল আয়গুলি থাকবে কি তোমার এখানে ক্রেডিট, আর সকল ব্যয়গুলি থাকবে কি তোমার ডেবিট। তো এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সম্পদ দায়, সম্পদ দায়, ব্যয় আয়, ক্ষতি লাভ, অগ্রিম ব্যয়সমূহ। অগ্রিম ব্যয় যদি সম্পদ হয়, অগ্রিম আয়গুলি হবে দায়। এখন তোমার এগুলি চিনতে হবে কোনটা অগ্রিম সম্পদ, কোন ব্যয়, কোনটা অগ্রিম আয়। আবার বকেয়া আয়সমূহ যদি সম্পদ হয় তো বকেয়া ব্যয়সমূহ দায়, মানে ক্রেডিট হবে। দায়ের সুদসমূহ বলছি একটু আগে উদাহরণ ঋণের সুদ, আর এখানে সম্পদের সুদসমূহ মানে হচ্ছে গা বিনিয়োগের সুদ। এই যে বিষয়গুলো এইগুলো আসলে রেওয়া মিলের আসার বিষয়। আর সবসময় খেয়াল রাখবে সম্পদ সর্বদাই কি ডেবিট উদ্ধৃত নির্দেশ করে, স্থায়ী সম্পদ হোক আর চলতি সম্পদ হোক, সকল সম্পত্তি ডেবিট উদ্ধৃত প্রকাশ করে, এটা খেয়াল রাখবে। আর যে বিষয়গুলো আলোচনা করা দরকার সেটা নিয়ে আজকে আলোচনা করব। যে বিবেচ্য বিষয় কিছু আছে সেই বিষয়। এখন আমাদের এই সবগুলো আইটেম হচ্ছে ডেবিট, এই সবগুলো আইটেম কি ডেবিট, এই সবগুলো আইটেমের বিষয়গুলো চলে আসবে এই ঘরে, ঠিক আছে। আর এই সবগুলো আইটেম হচ্ছে ক্রেডিট, এই সবগুলো আইটেম আসবে এখানে ক্রেডিট দিকে। তো এই বিষয়গুলো আমরা প্রাথমিক এগুলি রেওয়া মিলের আইটেম উপাদান কিন্তু অনেক আছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি এই যে 1 2 3 4 5 এই 5টা আর এই 5টা এটার বিপরীতেও ধরা যায়, ডেবিটগুলির বিপরীত ক্রেডিট। এই 5টা যদি আমি 10টার হেডিং যদি আমি চিনতে পারি তাহলে রেওয়া মিলে যে ঘরগুলি মানে টাকাগুলি বসাবো সেগুলি আমি সহজেই নির্ণয় করে নিতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে রেওয়া মিল তৈরি করার কিছু বিবেচ্য বিষয় আছে, সেই বিবেচ্য বিষয়গুলো আমি তোমাদের এখন আলোচনা করব। সেই বিবেচ্য বিষয়গুলো কি কি সেটা খেয়াল রাখো। প্রথম যে বিবেচ্য বিষয়টা আছে সেটা হচ্ছে সমাপনী মজুদ। সেটা কি সমাপনী মজুদ অথবা মজুদ পণ্য। মজুদ পণ্য অথবা সমাপনী মজুদ, সমাপনী মজুদ। সাধারণত সমাপনী মজুদ রেওয়া মিলে আসে না, সাধারণত কি সমাপনী মজুদ রেওয়া মিলে আসে না। কিন্তু অঙ্কে যদি সমন্বিত ক্রয় থাকে, কি থাকে সমন্বিত ক্রয় থাকে, আর একই অঙ্কে যদি প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ এগুলি থাকে, ক্রয় থাকে, তাহলে এই ক্ষেত্রে সমাপনী মজুদ আসবে না। আবার একই অঙ্কে এরকম যদি থাকে সমন্বিত ক্রয় আবার সমাপনী মজুদ, তখন আমার কি আসবে এই প্রারম্ভিক মজুদ আর ক্রয় এবং সমন্বিত ক্রয়ও আছে, আবার সমাপনী মজুদও আছে। এই ক্ষেত্রে সমন্বিত ক্রয় আসবে কিন্তু প্রারম্ভিক মজুদ আসবে না, ক্রয় আসবে না, সমাপনী মজুদ আসবে সেক্ষেত্রে। কিন্তু নর্মালি আসলে সমাপনী মজুদ রেওয়া মিলে আসে না। তো এখানে বইয়ের যে ভাষাটা আছে সেটা তোমরা শুনতে পারো। মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য ও সমাপনী মজুদ পণ্য দুইটি থাকলে সাধারণত সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসবে না, কারণ এটি প্রারম্ভিক মজুদ পণ্য উভয়ের অংশবিশেষ যা হিসাবকাল শেষে গণনা করা হয়। আবার যদি সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় থাকে তাহলে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে ডেবিট বসবে। এই ক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয় ও ক্রয়কৃত পণ্যের ব্যয় রেওয়া মিলে আসবে না, কারণ সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় সমান প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় প্লাস ক্রয়কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ। তো এখানে সমন্বিত ক্রয়ের যে বিষয়টা আছে একটু খেয়াল করো, এটা অনেক সময় তোমাদের ক নম্বর অথবা খ নম্বরে উল্লেখ করা থাকে যে সমন্বিত ক্রয় কীভাবে বাই করতে হয়। তো এখানে প্রারম্ভিক মজুদ যোগ হয় তোমার ক্রয় প্লাস ক্রয়ের ব্যয় মাইনাস সমাপনী মজুদ। তো এইভাবে আমরা আসলে এই সমন্বিত ক্রয়টা বাই করে নিই। প্রারম্ভিক মজুদের সাথে আমরা কি করি, ক্রয়টা যোগ দিই। ক্রয় যদি কোনো ব্যয় থাকে, ক্রয় পরিবহন, ক্রয় মজুরি এগুলো যদি থাকে আমরা যোগ করব, আর এখানে সমাপনী মজুদটা বাদ দিব। এই ক্ষেত্রে আমরা এই তিনটা বিষয় এখানে দেখো, এই সমন্বিত ক্রয়ের একটা টোটাল ফিগার থাকবে। মনে করো এইগুলি আছে 5,000, হ্যাঁ, এখানে আছে 7,000,
এখানে আছে 1000 আর সমাপনী মজুদ আছে 2000। তাহলে 5 5 10, 7 5 12, 13 থেকে 2 বাদ দিলে 11,000। তো এটা কিন্তু আসলে সমন্বিত ক্রয়। এই ক্ষেত্রে যখন কিনা এই সমন্বিত ক্রয়ের সাথে আমার এইগুলি দেওয়া থাকবে বা সমাপনী মজুদ দেওয়া থাকবে, এই ক্ষেত্রে আমার রেওয়া মিলে যে দুইটা ডেবিট এবং ক্রেডিটের টাকার কথা উল্লেখ করছিলাম, এই ক্ষেত্রে এই সমন্বিত ক্রয় এখানে এই 11,000টা এখানে নিয়ে আসবো। আর এটা যেহেতু বাদ দিয়ে দিয়েছিলাম, তাই এটাও আমরা এখানে এই 2,000 টাকা এখানে নিয়ে আসবো সম্পত্তি হিসাবে, ঠিক আছে। তো এই সাধারণভাবে আসে না, কিন্তু সমন্বিত ক্রয় যখন থাকবে তখন এইভাবে লিপিবদ্ধ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আজকে নিয়মতান্ত্রিক কিছু আলোচনা তোমাদের সাথে আমি করব। আর এরপরে যে বিষয়টা আছে মণিহারি, এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে মণিহারি। তো এখানে মণিহারির বিষয়টা তোমাদের নিয়ে একটু আলোচনা করি। যে মণিহারি কিন্তু সম্ভবত অব্যবহৃত যে মণিহারিটা আছে সেগুলি রেওয়া মিলে আসবে না, সাপ্লাইজ মণিহারি এগুলি আসে না। যদি প্রারম্ভিক মণিহারি এবং ক্রয় থাকে তখন সেগুলি আসবে। এখানে যে বইয়ের ভাষাটা আছে সেটা তোমাদের উল্লেখ করে দেই। মণিহারি, সাপ্লাইজ বা অন্য কোনো ব্যবহারযোগ্য দ্রব্যাদি কোনো অংশ রেওয়া মিলে আসবে এবং কোন অংশ রেওয়া মিলে আসবে না তা নিয়ে সাধারণত 3 ধরনের পরিস্থিতি হয়। প্রথমটা হচ্ছে যদি প্রশ্নে প্রারম্ভিক মণিহারি উদ্বৃত্ত এবং সমাপনী মণিহারি উদ্বৃত্ত দেওয়া থাকে, এক্ষেত্রে প্রারম্ভিক মণিহারি উদ্বৃত্ত রেওয়া মিলে দেখাতে হবে, কিন্তু সমাপনী মণিহারি দেখানো যাবে না। যদি প্রারম্ভিক এবং সমাপনী দুইটাই থাকে তখন আমার এই মণিহারি যদি তোমার প্রারম্ভিকও আছে আবার মনে করো সমাপনীও আছে, এই ক্ষেত্রে প্রারম্ভিক দেখাবো কিন্তু সমাপনী দেখাবো না। আবার যদি প্রশ্নে প্রারম্ভিক মণিহারি উদ্বৃত্ত, মণিহারি ক্রয় এবং সমাপনী মণিহারি উদ্বৃত্ত দেওয়া থাকে, এক্ষেত্রে প্রারম্ভিক মণিহারি উদ্বৃত্ত এবং মণিহারি ক্রয় রেওয়া মিলে দেখাতে হবে। আবার অনেক সময় দেখা যায় প্রারম্ভিক মণিহারি আবার ক্রয় অথবা ব্যয় এগুলি দেওয়া থাকে, আবার দেওয়া থাকে কি এই সমাপনী মণিহারি। এই ক্ষেত্রেও এটা আসবে না। আসবে কোনটা? প্রারম্ভিক মণিহারি এটা আসবে, ক্রয় এবং ওই যে মণিহারি খরচ যেটা সেটা এখানে দেওয়া থাকবে। আবার অনেক সময় প্রশ্নে এই যে প্রারম্ভিক মণিহারি উদ্বৃত্ত, এখানে এটা বলে ফেলছি মণিহারি খরচ, সমাপনী মণিহারি উদ্বৃত্ত দেওয়া থাকে। এই ক্ষেত্রে সমাপনী মণিহারি উদ্বৃত্ত যদি এই ব্যয়টা যদি দেওয়া থাকে, এটা মনে করে এই যে প্রারম্ভিক মণিহারি ক্রয় ছাড়া এখানে আছে কি মণিহারি খরচ, আবার আছে কি সমাপনী মণিহারি। তো এখানে এই ক্ষেত্রে সমাপনী মণিহারি উদ্বৃত্ত এবং মণিহারি খরচ রেওয়া মিলে দেখাতে হবে, কিন্তু প্রারম্ভিক দেখানো যাবে না। যদি খরচের কথা উল্লেখ থাকে সরাসরি, তাহলে এখানে এই দুইটা দেখাবো, এই সমাপনী উদ্বৃত্ত এবং মণিহারি খরচ, এই দুইটা দেখাবো, কিন্তু এই প্রারম্ভিক মণিহারিটা দেখানো যাবে না। তো 3টা সিচুয়েশন সৃষ্টি হয়েছে। যদি প্রারম্ভিক এবং সমাপনী থাকে, প্রারম্ভিকটা আনবো, সমাপনীটা আনবো না। যদি প্রারম্ভিক ক্রয় এবং সমাপনী থাকে তাহলে প্রারম্ভিক আনবো, ক্রয় আনবো, সমাপনী আনবো না। আবার যদি প্রারম্ভিক থাকে, মণিহারি খরচ থাকে এবং সমাপনী মণিহারি থাকে, এই ক্ষেত্রে প্রারম্ভিকটা আনবো না, মণিহারি খরচটা আনবো এবং সমাপনী মণিহারিটা আনবো। আবার আরেকটা বিষয় আছে তোমাদের কনফিউশনে ফেলাবে, সেটা হচ্ছে এই 4 নম্বর, যেমন ব্যাংক জমা, ব্যাংক অথবা নগদ, এগুলির প্রারম্ভিক থাকতে পারে আবার সমাপনীও থাকতে পারে। সাধারণত এই ব্যাংক জমা এবং নগদ তহবিলের প্রারম্ভিক উদ্বৃত্ত রেওয়া মিলে আসবে না, এটা আসবে না, প্রারম্ভিকটা আসবে না। আসবে কোনটা? সমাপনীটা। খেয়াল রাখবে, সমাপনীটা আসবে। হিসাবকাল শেষে রেওয়া মিল প্রস্তুত করা হয় বলে সমাপনী নগদ এবং সমাপনী ব্যাংক জমা রেওয়া মিলিয়ে আসবে। তাহলে এই মণিহারির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সমাপনীটা আসে না, কিন্তু এখানে ব্যাংক জমা নগদ জমার ক্ষেত্রে সমাপনীটা আসবে, খেয়াল রাখবে। আবার মজুত পণ্যের ক্ষেত্রে সম্ভবত সমাপনীটা আসে না, এই তোমার প্রারম্ভিকটা আসে, কিন্তু এখানে এটা উল্টা আছে, খেয়াল রাখো। আচ্ছা, তারপর হচ্ছে ভাড়া, সুদ, কমিশন ইত্যাদি বিষয় প্রদত্ত বা প্রাপ্ত বলা না থাকে খরচ হিসাবে ধরে নিব। এটাও আমরা ধরবো যে ভাড়া খরচ অথবা তোমার এই যে কমিশন, সুদ, এগুলি যদি স্পষ্ট করে না দেয় যে এগুলি কি খরচ না আয়, যেমন সুদ আয়ও হতে পারে, সুদ ব্যয় হতে পারে, কমিশন আয়ও হতে পারে, কমিশন ব্যয় হতে পারে, যদি এগুলি স্পষ্ট না করে তাহলে
আমরা এটাকে ধরে নিব এটা হচ্ছে খরচ, এটা কি খরচ। আর যদি ডেবিট বলে দেয়, ক্রেডিট বলে দেয়, অথবা কমিশন খরচ, প্রাপ্ত কমিশন, প্রদত্ত কমিশন যদি বলে এরকম উল্লেখ করা থাকে, তখন আমরা কিন্তু এগুলি স্পষ্ট করা আছে। প্রাপ্ত কমিশন হচ্ছে আয়, তাহলে আয় কোন দিকে যায়, প্রাপ্ত কমিশন। শুধু দেখো কমিশন আর যদি বাট্টা এগুলি যদি উল্লেখ থাকে তাহলে এগুলিকে প্রাথমিকভাবে খরচ ধরবো। আর যদি কমিশন এবং বাট্টা এগুলি স্পষ্ট না করে, এগুলি যদি স্পষ্ট না করে তখন এগুলি খরচ ধরবো। আর যদি বলে এই যে প্রাপ্ত, এখন হয়ে গেছে কি প্রাপ্ত কমিশন, তখন কিন্তু এগুলি যদি প্রদত্ত বলে, আচ্ছা প্রদত্ত এই বলি আগে, প্রদত্ত বললে এগুলি খরচ, প্রদত্ত কমিশন, প্রদত্ত বাট্টা। আর যদি প্রাপ্ত হইতো, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বাট্টা, তখন কিন্তু আয়। তাহলে আমরা প্রথম দিকে যে বলেছিলাম যে খরচ হলে সেগুলি হচ্ছে ডেবিট, আর আয় হলে সেগুলি হচ্ছে কি ক্রেডিট। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই নিয়মগুলি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ রেওয়ামিল এমন একটা বিষয় যে তোমার যদি যে কোনো একটা উপাদানের হেরফের হয়ে যায় ডেবিট ক্রেডিট উঠানোর ক্ষেত্রে যদি সঠিকভাবে উঠাতে না পারো, অসতর্কতাবশত অথবা না জানার কারণে, তাহলে কিন্তু রেওয়ামিল আর মিলবে না। আচ্ছা এটা খেয়াল রাখবে। আচ্ছা আরেকটা হচ্ছে ক্রয় ফেরত বা ক্রয় বাট্টা। ক্রয় আমরা নর্মালি ধরি কি ক্রয়, ক্রয় হচ্ছে ডেবিট, কিন্তু যদি ক্রয় ফেরত থাকে, ক্রয় ফেরত অথবা বাট্টা, ক্রয় বাট্টা, তাহলে কিন্তু এটা কোনটা ডেবিটের উল্টাটা হবে, ডেবিটের কি হবে উল্টা হবে, খেয়াল রাখবে। আবার যদি থাকে বিক্রয়, বিক্রয় কিন্তু নর্মালি ক্রেডিট, কিন্তু যদি থাকে বিক্রয় ফেরত অথবা বিক্রয় বাট্টা, তাহলে এটা হবে কি ডেবিট। এই যে এটার উল্টা, এটা কি উল্টা, এগুলি খেয়াল রাখবে। ক্রয় ডেবিট, ক্রয় সম্পর্কিত ক্রয় বাট্টা, ক্রয় ফেরত এগুলি থাকলে ক্রেডিট, বিক্রয় ক্রেডিট, বিক্রয় বাট্টা, বিক্রয় ফেরত থাকলে সেটা ডেবিট। এরপর আছে তোমার শিক্ষানবিশ ভাতা, শিক্ষানবিশ স্যালামি, এগুলি খেয়াল রাখবে। শিক্ষানবিশ, শিক্ষানবিশ ভাতা, ভাতাটা হচ্ছে খরচ, ভাতাটা হচ্ছে কি খরচ ডেবিট। আর শিক্ষানবিশ স্যালামি যদি থাকে, স্যালামি হচ্ছে ক্রেডিট, স্যালামি হচ্ছে কি ক্রেডিট, তাহলে এটা ক্রেডিটটা হবে আয়, ক্রেডিট হচ্ছে আয়, খেয়াল রাখবে। এরপর হচ্ছে নিশ্চিত দেওয়া সম্পদ নয় বলে সম্ভাব্য দায়, সম্ভাব্য সম্পদ রেওয়ামিলে আসবে না। যদি সম্ভাব্য কোনো সম্পদ, সম্ভাব্য কোনো দায় এগুলি থাকে তাহলে রেওয়ামিলে আসবে না। তারপর হচ্ছে তোমার কিন্তু টিকা দিতে পারবে, কি দিতে পারবে টিকা দিতে পারবে। সকল হিসাব শুদ্ধভাবে লেখার পরও যদি রেওয়ামিল না মিলে, আমি সকল আইটেম এভাবে ডেবিট ক্রেডিট করলাম, সব কিছু করলাম, এখানে ডেবিট এখানে কি ক্রেডিট করলাম, করার পরে দেখা গেল এখানে আসলো 70,000 আর এখানে আসলো 60,000, আমি যোগফলটা লিখবো না, দুইটা যোগ করার পরে দেখবো যে আসলে অন্য এক জায়গায় ড্রাফট করে নিব যে 70,000 টাকা হয়েছে, এটা কি দুইটা মিললে তখন টাকাটা উঠাবো। যদি দেখি এখানে 70,000 ডেবিট দিকে আর এখানে ক্রেডিট দিকে 60,000, এখন দেখবো ক্রেডিট দিকে কি এই মূলধনটা দেওয়া আছে কিনা। যদি ক্রেডিট দিকে এই মূলধন তোমার রেওয়ামিলে যদি মূলধন দেওয়া না থাকে, তখন আমি এখানে 10,000 টাকা দিয়ে তারপর এখানে 70,000 টাকা দিয়ে মিলাই ফেলবো। আর যদি মূলধন দেওয়া থাকার পরেও আমার এই 60,000 টাকা থাকে, মূলধন আছে তারপরে যদি এই 60,000 টাকাই থাকে, তখন কি করব, তখন আমরা একটা নতুন হিসাব করবো, সেটা হচ্ছে অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব লিখে প্রাথমিকভাবে আমরা এই 10,000 টাকা এখানে লিখে তারপরে এই 70,000 টাকা মিলাবো। এটা যে কোনো এক জায়গায় হয়তো ভুল আছে, সেটা আমরা পরে নির্ধারণ করব, পরে বাই করব। কিন্তু পরীক্ষার মধ্যে যদি এই ধরনের সিচুয়েশন সৃষ্টি হয়, এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, তখন আমরা দেখব যে ক্রেডিট দিকে মূলধন দেওয়া আছে কিনা। যদি এরকম না থাকে, আবার দেখা গেল এখানে 70,000 আছে, এখানে গিয়ে 60,000 টাকা হইলো, এখানে কি হইলো 60,000 টাকা হইলো, তখন এখানে অনিশ্চিত হিসাব এখানে 10,000 টাকা দিয়ে মিলাই ফেলবো। এখানে আর কোনো ডেবিট দিকে যদি কম হয়, সরাসরি অনিশ্চিত হিসাব দিয়ে লিখে 70,000 টাকা মিলাই দিব। তো শিক্ষার্থী বন্ধুরা এটা খেয়াল রাখবে, এটা অবশ্যই এইভাবে করে নিতে হবে। অনিশ্চিত হিসাবের ইংরেজি নাম হচ্ছে সাসপেন্স অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্ট। যদি রেওয়ামিলে ক্রেডিট দিকে টাকার পরিমাণ কম হয়ে থাকে, তখন কিন্তু আমার দেখব মূলধন বসাইছি কিনা। যদি মূলধন না বসায় থাকি, মূলধন যদি অঙ্কে দেওয়া না থাকে, তাহলে মূলধন বসিয়ে বাকিটা পার্থক্য করে মিলাই দিব, অনিশ্চিত হিসাব আর লাগবে না। এই হচ্ছে রেওয়ামিল করার প্রাথমিক কিছু নিয়মাবলী। তো
শিক্ষার্থী বন্ধুরা, রেওয়ামিল থেকে বেশ কিছু প্রশ্ন এখানে তোমাদের আসে। এখানে এই যে বলছিলাম সকল স্থায়ী সম্পদ ডেবিট, এই যে প্রথম দিকে যে কথাগুলি বলেছি, আবার কিছু কিছু আইটেম আছে যেমন এই যে ক্রয় খতিয়ানের জের, যেটা তোমরা পড়ে আসছো, দেনাদার অথবা প্রাপ্য হিসাব অথবা তোমার বিক্রয় খতিয়ানের জের, বিক্রয় খতিয়ানের জের, এইগুলি কিন্তু আসলে সব একই নাম, এটা সবসময় ডেবিট হয়। আবার দেনাদারের উল্টা হচ্ছে পাওনাদার, আর প্রাপ্য হিসাব হচ্ছে উল্টা হচ্ছে প্রদেয়, বিক্রয় হচ্ছে ক্রয় খতিয়ানের জের, এটা হচ্ছে ক্রেডিট। এটা কি ক্রেডিট? তো এটা পরীক্ষা যেটাই থাকুক এটা আমরা এখানে তুলব। তো এটার এই দেনাদারের আরেকটা নাম আছে পুস্তক ঋণ, পুস্তক ঋণ। এটা পুস্তক ঋণ, দেনাদার, প্রাপ্য হিসাব, বিক্রয় খতিয়ানের জের, এগুলি যদি থাকে তাহলে আমরা সেটাকে দেনাদার, প্রাপ্য হিসাব যেটাই মনে করি সেটা ডেবিট হবে, সম্পদ হবে। আর সকল সম্পদ আমরা জানি সেটা হচ্ছে কি ডেবিট দিকের আইটেম, সেটা চলতি সম্পদ হতে পারে, স্থায়ী সম্পত্তিও কি হতে পারে। আবার ব্যাংক সুদ হচ্ছে তোমার, ব্যাংক সুদটা হচ্ছে ব্যাংক সুদ যদি তোমার আয় হয় তাহলে সেটা হবে তোমার ক্রেডিট দিকের আইটেম। আর ব্যাংক জমাতিরিক্ত সুদ হচ্ছে দায়, এটা হবে তোমার ডেবিট দিকের আইটেম। আবার আরেকটা জিনিস খেয়াল রাখবে, এই যেমন এই সকল সঞ্চিতি ক্রেডিট হয়, কিন্তু প্রাপ্য হিসাবের পাওনাদারের বাট্টা সঞ্চিতিটা ডেবিট হবে। পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট ছাড়া সকল সঞ্চিতি, আমি তহবিল ক্রেডিট, সঞ্চিতির ক্রেডিট, এগুলি সব আমরা ওইখানে তুলব। ঠিক আছে? পদীয় বিলের বাট্টা সঞ্চিতি, এগুলি আমরা ডেবিট দিকের আইটেম, এটা দায়ের বিপরীতে হলে সেটা হবে এখানে। ঠিক আছে? এই হচ্ছে রেওয়ামিল সম্পর্কিত যে নিয়মকানুন, সেই নিয়মকানুন আর বিবেচ্য বিষয়গুলো আমি বলে দিছি। আর আরেকটা আছে এখানে, এই যে পাওনাদার, ক্রয় খতিয়ানের যে সরবরাহকারী, এখানে এটার আরেক নাম আছে সরবরাহকারী, বলে দেই সরবরাহকারী। সরবরাহকারী, যে আমাকে মাল সরবরাহ দিচ্ছে সে কি আমার পাওনাদার না, সে তো আমার পাওনাদার। দেনা ক্রেডিট হবে। আরেকটা জিনিস লিখে দেই, দেনা ক্রেডিট যদি শুধু দেনা থাকে, দেনাদার কিন্তু সম্পদ, কিন্তু দেনা থাকলে সেটা দায়। আর পাওনাদার কিন্তু তোমার ক্রেডিট, কিন্তু পাওনা থাকলে সেটা ডেবিট, তুমি কারো কাছ থেকে টাকা পাবা, সম্পদ। এগুলি খেয়াল রাখবে। তা পরীক্ষায় যে প্রশ্নগুলো তোমাদের আসে সেই ধরনের প্রশ্নগুলি, যেমন অনেক সময় কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকে, যেমন চলতি সম্পত্তির পরিমাণ বাই করো, এরপরে তোমার মুনাফা জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় আয়ের পার্থক্য নির্ণয় করো, তারপরে হচ্ছে গিয়া এই স্থায়ী সম্পত্তির পরিমাণ নির্ণয় করো, অস্পর্শনীয় সম্পত্তির পরিমাণ নির্ণয় করো, এগুলি হচ্ছে প্রশ্ন। চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো, চলতি দায়সমূহ কী কী, এগুলি অনেক সময় বলে। আবার মুনাফাজিত আয়ের পরিমাণ অথবা পরোক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, পরোক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। এগুলি নিয়ে আমরা আগামী ক্লাসে একদম মানে এই যেগুলি বললাম এগুলি ছাড়া আরও কিছু বিষয় নিয়ে আসা, এই বিষয়গুলোর উপর কি কি উপাদান জড়িত থাকে সেটা নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে। রেওয়ামিল থেকে যে প্রশ্নগুলি আসে এগুলি তো তোমাদের বলে দিলাম। এবং অদৃশ্য এবং অলিক সম্পত্তির পরিমাণ, এটা অনেক সময় থাকে। যে সব দফা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সব দফা রেওয়ামিলে আসে না তার পরিমাণ নির্ণয় করো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই প্রায় পরীক্ষায় আসে। তারপরে ওই যে অদৃশ্য এবং অলিক সম্পত্তির পরিমাণ আসে, এগুলি আগামী ক্লাসে আমি তোমাদের আলোচনা করব। আর আন্তদায় এবং বহিদায়ের পরিমাণ নির্ণয় করো, অসমন্বিত খরচের পরিমাণ নির্ণয় করো, মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, বলছি। তো এই যে বিষয়গুলো আসলে তোমাদের পরীক্ষায় আসবে, মানে এই পরীক্ষা আসার মতো প্রশ্ন। তো এই শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে দেখা হবে।